হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ স্টাডি ল্যাব। আমরা ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের 9 নম্বর চ্যাপ্টার শুরু করেছিলাম। 9 নম্বর চ্যাপ্টারে ছিল সাধারণ যন্ত্রসমূহ। আমরা প্রথম দিন পড়িয়েছিলাম যন্ত্রের ধারণা, যন্ত্র কাকে বলে এবং জটিল যন্ত্র কী, সরল যন্ত্র কী, এইসব পড়িয়েছিলাম। এবং তারপরের দিন পড়িয়েছিলাম লিভার কাকে বলে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার এবং উদাহরণ সহ পড়িয়েছি। আর তারপরের দিন পড়িয়েছিলাম আমরা নততলের ধারণা, নততল কাকে বলে, নততল কী কাজে লাগে, সেই সব। আজকে আমরা শুরু করব স্ক্রু, পুলি, চক্র এবং অক্ষদণ্ড। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আছে স্ক্রু কাকে বলে। স্ক্রু কাকে বলে এটা কোনো প্রশ্ন নয়। আগে তোমাদের দেখিয়ে দিই স্ক্রু কী আর পেরেকটা কী। পেরেক তোমরা সকলেই দেখেছো, কাঠের কাজের জন্য লাগে, আর স্ক্রুও কাঠের কাজের জন্য লাগে এবং দেওয়ালেও পুঁততে কাজে লাগে, বিভিন্ন ফটো ঝুলিয়ে রাখার জন্য। তো পেরেক তোমরা সকলেই দেখেছো। পেরেক হচ্ছে লম্বা এরকম লোহার দেখতে হয়, আর স্ক্রু হচ্ছে এরকম লম্বা দেখতে, কিন্তু গায়ে অনেক খাঁজ কাটা থাকে, দেখতে পাচ্ছ, এটা স্ক্রু। ঠিক আছে, এরপরে তোমাকে একটা পেরেক দেওয়া হলো, বলল এটা কাঠের ওপর হাতুড়ি দিয়ে পিতে ফেলো। তো তোমাকে যখনই দেওয়া হলো তুমি কাঠের ব্লকের ওপর হাতুড়ি দিয়ে ঘা মারতে থাকবে এবং আস্তে আস্তে পেরেকটা কাঠের মধ্যে ঢুকে যাবে। এরপর তোমাকে একটা স্ক্রু দেওয়া হলো এবং কাঠের মধ্যে সেটাও লাগাতে দেওয়া হলো। দেখো স্ক্রুর মাথায় একটা খাঁজ রয়েছে, যেটা তুমি স্ক্রু ড্রাইভার সাহায্যে ঘুরিয়ে দিলে সহজেই সেটা কাঠের মধ্যে ঢুকে যাবে। তো এই ক্ষেত্রে পেরেকটা পুঁততে তোমার বেশি কষ্ট হবে নাকি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আটকাতে বেশি কষ্ট হবে, এটাই হলো আজকের প্রশ্ন। বইয়ে এই প্রশ্নটাই লেখা আছে, এই দেখো দেওয়া আছে একটি কাঠের ব্লকে একটা পেরেক ও একটা স্ক্রু পুঁততে হবে। পেরেকটাকে তুমি পুরোটাই হাতুড়ির ঘায়ে কাঠের ব্লকে পুঁতলে, এবার স্ক্রুকে তুমি প্রথমে সোজা ব্লকের ওপর ধরলে এবং তার মাথায় খাঁজ কাটা অংশে স্ক্রু ড্রাইভারটা দিয়ে আটকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের ব্লকে প্রবেশ করালে। বলো কোন ক্ষেত্রে তোমার কম বল প্রয়োগ করতে হবে? যেটা আমি বললাম সেটাই। তো কোন ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে এবং কেন করতে হবে সেটা আমি বলছি। যদি তোমাকে একটা পেরেক আর একটা স্ক্রুকে দেওয়া হয় কাঠের মধ্যে আটকাতে, তো পেরেকটাতে হাতুড়ি দিয়ে আঘাত করার জন্য তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, এবং স্ক্রুটা যে স্ক্রু ড্রাইভারের সাহায্যে যদি আটকানো হয় তাহলে সেটা সহজে আটকে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে নততল। দেখো এটাই লেখা আছে, পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি। কী কারণে স্ক্রুয়ে পেরেকের চেয়ে অনেক বেশি হবে সুবিধা, সেইটার আসল কারণ লুকিয়ে আছে নততল। এই দেখো স্ক্রুয়ের গায়ে দেখো অনেক পেঁচানো পেঁচানো রয়েছে, এটা হচ্ছে নততলের কাজ। নততলের সুবিধাটা এখানে পাওয়া যায়। যখনই আমরা স্ক্রুটাকে ওপর থেকে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা প্রেসার দেব এবং সেটা ঘোরাতে থাকবো, এইগুলোর জন্য সহজে কাঠের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে নততলের সুবিধা। আর দেখো পেরেকের গায়ে এরকম কোনো পেঁচানো পেঁচানো কিছু দেওয়া নেই, এটা জোরে আঘাত করতে হবে, তাহলে কিন্তু কাঠের গায়ে আটকে যাবে। এই নততল যদি তোমরা না জেনে থাকো নততল কি, তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখো এবং আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, তো আরেকবার বলা যাক, একটা পেরেক নেওয়া হয়েছিল আর একটা স্ক্রু নেওয়া হয়েছিল। তো তোমাকে পেরেকটা কাঠের ব্লকের উপর আটকাতে বলা হয়েছিল হাতুড়ি দিয়ে, আর স্ক্রুটাকে বলা হয়েছিল স্ক্রু ড্রাইভার দিয়ে আটকাতে। দেখা যাবে যে পেরেকের অপেক্ষা স্ক্রুতে বেশি সুবিধা হবে। এর কারণ হচ্ছে নততল। স্ক্রুর গায়ে রয়েছে এইরকম পেঁচানো পেঁচানো রয়েছে, এটার সাহায্যে তুমি স্ক্রু ড্রাইভার সাহায্যে যদি এই স্ক্রুটাকে তুমি ঘোরাতে থাকো, তাহলে নততলের সাহায্যে এটা নততলের কারণেই এটা সহজেই কাঠের মধ্যে আটকে যাবে। আর পেরেকটাকে তুমি ঘা মারলে, আঘাত করার ফলে এটা কাঠের মধ্যে আটকে যাবে, কিন্তু সুবিধা কিন্তু স্ক্রুর ক্ষেত্রে বেশি হবে। বুঝতে পেরেছো? এই দেখো লেখা আছে যে স্ক্রুয়ের গায়ে ধাতব প্যাঁচ থাকে, তা আসলে একটি নততল। এই যে স্ক্রুয়ের এর গায়ে দেখো ধাতব প্যাঁচ, এই যে প্যাঁচগুলো রয়েছে, এইটাই হচ্ছে নততলের কারণ। এর জন্যই খুব সহজে কাঠের সাথে স্ক্রু ড্রাইভার দ্বারা স্ক্রুটা আটকে যায়। আর পেরেকের দেখো কোনোরকম কোনো ধাতব প্যাঁচ নেই, এটা হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় এবং সেটা কাঠের মধ্যে আটকে যায়। বুঝতে পেরেছো? পুলি বা কপিকল। পুলি বা কপিকল কী?
তোমরা যারা গ্রামের দিকে নিশ্চয়ই দেখে থাকবে, কুয়োতে জল তোলার সময় দেখবে কুয়োতে একটা ওপরের দিকে একটা চাকার মতো লাগানো থাকে এবং দুই পাশে সেটা একটা লোহার রড দিয়ে আটকানো থাকে। এই চাকাটাকে বলা হচ্ছে তোমার পুলি বা কপিকল। ওটা কি কাজে লাগে? ওটা তোমাদের ওই চাকাটা যেটা দেওয়া থাকে ওটার মধ্যে দড়িটা পেঁচানো থাকে এবং দড়িটা পেঁচিয়ে অপর প্রান্তে বালতিটাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় এবং এক প্রান্তে আমরা দড়িটা ধরে টান দিলে সহজেই বালতির সমেত জল সমেত আমরা সহজে তুলতে পারি। কারণ বালতির মধ্যে জল ভরলে সেটার ওজন আরও বেড়ে যাবে এবং সেই কপিকলের মাধ্যমে যদি টানতে থাকি তাহলে আমরা সহজেই সেটা বালতিটাকে জল সমেত তুলতে পারবো উপরে। কিন্তু যদি এই ছবিটা দেখো, এখানে যদি কপিকল না দেওয়া থাকে, সেই বালতিটাকে যদি আমরা দড়ি মাধ্যমে কুয়োর থেকে জলটা তুলি তাহলে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো এখানে কপিকলের সুবিধাটা? কপিকলের সুবিধা হলো যে ভারী বালতিতে যখন জল তুলছি তখন কপিকলের মাধ্যমে তুললে কম বল প্রয়োগ করতে হবে এবং যদি কপিকল না দেওয়া থাকে, যদি ভারী বালতিতে জল তুলি তাহলে আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হবে। এটাই হলো কপিকলের সুবিধা। এছাড়াও কপিকল তোমাদের দেখতে পারবে কোথায় বড় বড় ইন্ডাস্ট্রিতে, বড় বড় শিল্প ক্ষেত্রে, সেখানে তোমাদের ভারী ভারী কী বলবো যন্ত্রপাতিকে তোলার জন্য কপিকল এবং বড় মেশিনের মাধ্যমে সেটা কপিকল লাগিয়ে তোলা হয়। এটা সহজেই ভারী ভারী কোনো যন্ত্র বা ভারী বস্তুকে তোলার জন্য তোলার কাজে সাহায্য করে। ঠিক আছে, চলো দেখা যাক এরপরে কি বলছে। তাহলে পুলি বা কপিকল কি? এটা একটা সরল যন্ত্র বলতে পারো। ঠিক আছে, পুলি বা কপিকল এটা একটা সরল যন্ত্র। পুলি বা কপিকল যেটা আমরা কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহার করলাম সেটাকে বলা হচ্ছে। এটা কি জিনিসটা আরও ভালোভাবে আমরা দেখি। এই দেখো ছবিতে দেওয়া আছে, এটাকে বলতে পারি পুলি বা কপিকল। এটাকে বলতে পারি, এই চাকাটার ছবিটা দিয়েছে, চাকাটা দেখতে কেমন সেটা এখনও বলছে। দেখো কপিকল হলো একটা শক্তপোক্ত চাকা। ঠিক আছে, একটা শক্তপোক্ত চাকা, যে চাকাটা রাস্তায় চললে সেই স্থানে মাটিতে স্পর্শ করে। রাস্তায় চললে চাকার যে স্থান মাটিতে স্পর্শ করে পুলির সেই স্থানের মাঝখানটা গর্ত কাটা থাকে। দেখো এই একটা চাকা, এই একটা চাকা, যদি এটাকে মাটিতে চালানো হয় তাহলে দেখবে মাঝ বরাবর যেহেতু গর্ত রয়েছে তাহলে দুই দিকে দাগ পড়বে, মাঝটা দাগ পড়বে না। ওই মাঝ যেটা দাগ পড়লো না সেইখানটা গর্ত কাটা থাকে, ওইখানে দড়িটা পেঁচানো থাকে। আমরা যেটা কুয়োতে জল তোলার ক্ষেত্রে দড়িটা পেঁচিয়েছিলাম। ঠিক আছে, এরপরে বলছে আর দুই পাশটা উঁচু থাকে, কারণ দুই পাশে দুটো চাকার মতো যদি দেওয়া থাকে, দুই পাশটা উঁচু থাকলে মাঝটা গর্ত থাকবে। ঠিক আছে, ওই গর্তের চক্রকে ঘিরে থাকে একটা দড়ি। ঠিক আছে, যেটা আমরা বললাম ওই গর্ত যেটা কাটা থাকবে ওখানে দড়ি বাঁধা থাকে কুয়োতে জল তোলার জন্য, যার এক প্রান্তে থেকে নিচের দিকে টান দেওয়া হয়। এই দেখো চাকা দেওয়া আছে, চাকার মাঝখানে দেওয়া আছে গর্ত এবং এই গর্ততে আমরা দড়িটা দিয়েছিলাম। ঠিক আছে, দড়িতে এই দেখো অপর প্রান্তে আমরা টান দিচ্ছি। ঠিক আছে, আর এক প্রান্তে ভারটাকে ঝুলিয়ে রেখেছি। ভার বলতে এখানে কুয়োতে যে জল তোলার জন্য বালতিটাকে ব্যবহার করেছিলাম ওটাকে ভার বলা হচ্ছে। এই প্রান্তে টান দিচ্ছি, এই প্রান্তে ভার বা বালতিটা বাঁধা আছে, ওটা লেখা আছে। দেখো যার এক প্রান্তে ওপর থেকে নিচের দিকে টান দেওয়া হয়, টান দিয়েছি, আর অপর প্রান্তে থাকে বাঁধা যে বস্তুকে নিচ থেকে ওপরে তোলা হয়। এখানে আমরা বালতিটাকে বলতে পারি কুয়ো থেকে জল তোলার জন্য নিচ থেকে ওপরে তুলছি। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে কপিকল। আরেকবার বলছি, দেখো কপিকল যদি আমরা মাটিতে চালাই তাহলে দেখবে দুটো দাগ পড়ছে এবং দুটো দাগের মাঝের যে অংশটা দাগ পড়ছে না সেটা গর্ত করা থাকে। ওই গর্ত কেন করা থাকে? ওখানে দড়িটা দেওয়া থাকে। ঠিক আছে, এরপর দড়িটা দেওয়া থাকলে এক প্রান্তে আমরা টান দেব দড়িতে আর অপর প্রান্তে বালতিটাকে বেঁধে কুয়ো থেকে জল তোলার জন্য বালতিটা বাঁধার জন্য অপর প্রান্তে বাঁধা থাকবে যে বস্তুকে নিচ থেকে ওপরে তোলা হয়। এখানে বালতিটাকে নিচ থেকে ওপরে তোলার জন্য কপিকলটা ব্যবহার করছি। ঠিক আছে, চলো এরপরে কি বলছে দেখা যাক। এরপরে বলছে কপিকলের কেন্দ্রে থাকে একটা লম্বা দণ্ড বা অ্যাক্সেল। কোনটাকে বলবো? এই দেখো কপিকলের যে দুটো চাকা, মাঝে যে গর্তটা রয়েছে সেখানে দড়িটা বেঁধেছিলাম, এটাকে আটকানোর জন্য তো একটা লোহার দণ্ড লাগবে। এই দেখো মাঝে একটা লোহার দণ্ড দেওয়া হয়েছে, এই যে মাঝ বরাবর একটা লোহার দণ্ড দেওয়া আছে, এখানে ভালো বুঝতে পারবে লোহার দণ্ডটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেল। এই দেখো পয়েন্ট করা আছে, এটা হচ্ছে অ্যাক্সেল। ঠিক আছে, এরপরে কি বলছে? একে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে পারে, কারণ মাঝে যেহেতু দণ্ডটাকে দেওয়া আছে এটাকে দড়িটা পেঁচিয়ে দেওয়া হয় এবং টানলে
যাতে চাকার মতো ঘুরতে পারে, তার জন্য বলা হচ্ছে একে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে পারে। কপিকল তোমার বল প্রয়োগের দিককে ঠিক উল্টো করে দেয়। কপিকল তোমার বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়, তুমি যে বল প্রয়োগ করছো তার উল্টো করে দেবে। দেখো তুমি দড়িটা দেওয়া আছে, দড়িটাকে টান দিচ্ছ নিচের দিকে, নিচের দিকে তুমি বল প্রয়োগ করছো, কাজ কোন দিকে হবে, ভারটা ওপরের দিকে উঠবে। তাহলে এটাই বলা হচ্ছে তোমার বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়। তার মানে হচ্ছে এই দড়িকে ধরে তুমি নিচের দিকে টান দিচ্ছ এবং কাজ কোন দিকে হচ্ছে, উপরের দিকে, ভারটা উপরের দিকে। কাজ তোমার যদি কাজ করতে হয় জলটাকে তোমাকে নিচ থেকে উপরে তুলতে হবে, তার জন্যে বলা হচ্ছে বল প্রয়োগের দিককে ঠিক উল্টো করে দেয়। ঠিক আছে, অর্থাৎ তুমি সরাসরি নিচ থেকে ওপরের দড়ির সাহায্যে কোনো বস্তুকে তুলতে চাইলে বস্তুটি উঠছে উপরের দিকে, কিন্তু তোমার বল প্রয়োগ করছে হচ্ছে নিচের দিকে। ওটাই বললাম, বল দড়িটা যেটা বাঁধা আছে দড়িটাকে তোমার নিচের দিকে টানতে হচ্ছে, তার জন্য তোমার এখানে যে বালতিটা বাঁধা ছিল সেটা উপরের দিকে উঠছে। এটার মানে ওটাই দাঁড়ালো যে বস্তুটি উঠছে উপরের দিকে কিন্তু বল প্রয়োগ করতে হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, কপিকল তুমি আর কোথায় কোথায় ব্যবহার করতে দেখেছো তা পাশে লিখে ফেলো। লিখে ফেলা যাক। একটা হলো কুয়ো, ঠিক আছে। আর 2 নাম্বার আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি, শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে দেখে 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 থাকি আমরা কপিকল। শিল্পক্ষেত্রে কী কাজে লাগে, ভারী ভারী জিনিসকে কপিকলের মাধ্যমে তোলা হয়। ঠিক আছে, চলো এরপর আমরা শুরু করব চক্র এবং অক্ষদণ্ড। চক্র এবং অক্ষদণ্ডটা কি দেখো আমি দেখাচ্ছি। একটা আমি কাগজের পিচবোর্ডটাকে আমি গোল করে কেটে নিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং এটা একটা কাঠের তুলি। ঠিক আছে, কাঠের তুলি, এটা তোমরা পেন্সিলও নিতে পারো। ঠিক আছে, এরপরে এই পিচবোর্ডটাকে কী করব, এই পিচবোর্ডটার মাঝ বরাবর একটা ঠিক সেন্টারে আমি একটা ফুটো করেছি এবং সেখানে এই কাঠের তুলিটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ। 1 মিনিট, শক্ত করে লাগিয়ে নিলাম, দেখেছো। এটাকে বলা হচ্ছে চক্র এবং অক্ষদণ্ড। তো চক্র কোনটাকে বলবো, এই যে গোল যে কাগজে পিচবোর্ডটা আমি কেটেছি এটাকে বলা হচ্ছে চক্র, এবং এই যে তুলিটা আমি মাঝ বরাবর লাগিয়ে দিলাম এটা হচ্ছে তোমার অক্ষদণ্ড। বুঝতে পেরেছো? তাহলে চক্র হলো এই কাগজের পিচবোর্ডটা এবং অক্ষদণ্ড হলো এই কাঠের তুলিটা। ঠিক আছে, ওই জিনিসটাই বইয়ে লেখা আছে। চলো আমি দেখাচ্ছি। চক্র আর অক্ষদণ্ড, এখানে লেখা আছে একটা পিচবোর্ড কেটে বৃত্ত তৈরি করো। এই দেখো পিচবোর্ড কেটে আমি বৃত্ত তৈরি করেছি। বৃত্তটার কেন্দ্র দিয়ে একটা পেন্সিল বা পেনকে আঁটোসাঁটোভাবে প্রবেশ করাও। বৃত্তের কেন্দ্র দিয়ে একটা পেন্সিল বা পেনকে আমি এখানে তুলিটাকে নিয়েছি, কাঠের তুলিটাকে কেন্দ্র দিয়ে এটাকে প্রবেশ করিয়েছি। কেন্দ্র মানে একদম কেন্দ্র মানে মাঝ বরাবর। ঠিক আছে, প্রয়োজনে বৃত্ত এবং পেন্সিলের সংযোগস্থলে আঠা ব্যবহার করো। এটা খুব শক্তভাবে আটকে গেছে, তার জন্য আমি কোনো আঠা ব্যবহার করিনি। ঠিক আছে, দেখো তোমার বানানো জিনিসটির সঙ্গে স্ক্রুড্রাইভার, রেডিও নব, ট্যাপের মাথার অংশের অনেকটা মিল আছে। দেখো রেডিও নব কি হয়, রেডিও নব এই দেখো এরকম একটা বৃত্ত থাকে, এটাকে ঘোরানো হলে রেডিও সাউন্ড বাড়ানো কমানোর কাজে ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলছে রেডিও নব। ট্যাপের মাথায় এরকম একটা লাগানো থাকে, এটা ঘোরালে কলের জল বন্ধ হয়ে যায় এবং এটা অন করলে আবার কলের জল অন হয়ে যায়। এরপরে দেখি কি লেখা আছে। ওই বৃত্ত আর পেন্সিল বা পেন দিয়ে তুমি আসলে বানিয়ে ফেলেছো একটা সরল যন্ত্র। তাহলে আমি যে এটা তৈরি করেছি এটা একটা সরল যন্ত্র। ঠিক আছে, ওই যন্ত্রকে বলা হয় চক্র ও অক্ষদণ্ড। এটাকে বলা হচ্ছে চক্র এবং অক্ষদণ্ড। ঠিক আছে, ওই পিচবোর্ডের বৃত্তটা হচ্ছে চক্র, মানে এই যে এটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে তোমার বৃত্ত, এই বৃত্তটাকে বলা হচ্ছে চক্র। আর পেন্সিল বা পেনটা তৈরি হলো অক্ষদণ্ড। পেন্সিল বা পেনটা এটা আমার এখানে হচ্ছে তোমার এখানে যে কাঠের তুলিটা ব্যবহার করছি সেটা হচ্ছে তোমার অক্ষদণ্ড। ঠিক আছে, এইবার কি বলছে দেখো, বলছে এবার পিচবোর্ডের বৃত্তটাকে 1 পাক ঘুরিয়ে দেখো পেন্সিল বা পেনটা 1 পাকে ঘুরছে। দেখা যাক।
এই যে আমি সরল যন্ত্র তৈরি করছি চক্র আর অক্ষরণ্ড, এইখানে দেখো একটা আমি লাল দাগ দিয়েছি, বুঝতে পারছো? এইখানে একটা লাল দাগ দিয়ে আছে, লাল দাগটা ওই কাঠের উপরে মানে অক্ষদণ্ডের উপরে লাল দাগ দেওয়া হয়েছে। আর এদিকে দেখো এই চক্রের উপরে মানে পিচবোর্ডের উপরে একটা লাল দাগ দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পেয়েছো? দেখো একই বরাবর, ঠিক আছে? এবারে দেখতে পাবে। এবারে বলা হচ্ছে যে তুমি চক্রটাকে এক পাক ঘোরাও, তাহলে দেখবে অক্ষদণ্ডটা এক পাক ঘুরছে। মানে এই কাঠ এই কাঠবোর্ডে যে বৃত্তটা তৈরি করছে একে এক পাক ঘোরালে তোমার এই আমি যে কাঠের তুলিটা ব্যবহার করছি এটাও এক পাক ঘুরবে। চলো দেখা যাক। এটা আমি এক পাক ঘোরাচ্ছি, দাগটা এলে এক পাক ঘুরবে। এদিক ঘোরালাম, এইভাবে ঘোরালাম ঘোরালাম, এইভাবে ঘুরিয়ে আবার যখন এক পাক এলো দেখো আবার সেই একই জায়গায় এলো, এখানে লাল দাগটা ছিল, এখানে লাল দাগটা আছে, বুঝতে পেরেছো? ওটাকেই বলছে যে এবার পিচবোর্ডের বৃত্তটাকে এক পাক ঘুরিয়ে দেখো পেন্সিলটাও এক পাক ঘুরছে, দেখা গেল? এরপরে বলছে এই চক্র এবং অক্ষদণ্ড উভয়ই একসঙ্গে একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে বলা হয় ঘূর্ণন অক্ষ। এই অক্ষকে বলা হয় ঘূর্ণন অক্ষ। কোনটাকে বলছে দেখি। বলছে চক্র অক্ষদণ্ড উভয় একসঙ্গে একই কেন্দ্র দিয়ে যাওয়া। এখানে যে চক্রটা আছে চক্রটার কেন্দ্র কী হবে, মানে মধ্যবিন্দু এখানে হবে, এখানে অক্ষদণ্ডটা যেটা আছে তারও মধ্যবিন্দু সেম হবে। বলছে তাদের কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে বলা হয় ঘূর্ণন অক্ষ। তাহলে স্থির অক্ষকে মানে এই কেন্দ্র দিয়ে যাওয়া যে অক্ষটা আছে মানে এটা যে বোঝাচ্ছে এই স্থির অক্ষটাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। মানে যদি আমি অক্ষদণ্ডকে এক পাক ঘুরাই তাহলে চক্রটাও এক পাক ঘুরবে, সেইটাকে বলা হচ্ছে যে চক্রের কেন্দ্রবিন্দু এবং অক্ষদণ্ডের কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে এবং এই অক্ষকে বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই যে অক্ষটা যেটা আছে যেটা ঘুরতে পারছে সেই অক্ষটাকে বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এখানে যেটা দিয়েছে ঘূর্ণন অক্ষ, বুঝতে পেরেছো? এরপরে বলছে চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। কারণ কি, অক্ষটা এখানে চক্রটা হচ্ছে তোমার বড় যে বৃত্তটা আমি কেটেছি কাগজের টুকরো দিয়ে, সেই চক্রটাকে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। কারণ চক্রটা এখানে বড়, অক্ষদণ্ডটা ছোট। তুমি দেখবে যে রেডিওর নবে যদি আমি এই 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 পিচবোর্ডের পাটাটা যদি আমি খুলে দিই, মানে বৃত্তটা বড় বৃত্তটা যদি খুলে দিই, তাহলে যে নবটা থাকে যে অক্ষদণ্ডটা থাকে সেটাকে তুমি সহজে ঘোরাতে পারবে না, বেশি বল প্রয়োগ করতে হবে। কিন্তু যদি এই নবটা লাগানো থাকে মানে এই বড় বৃত্তটা যদি লাগানো থাকে পিচবোর্ডের, সেটা দেওয়া থাকলে তাহলে তোমাকে কম বল প্রয়োগ করে তুমি সহজেই বাধা অতিক্রম করতে পারবে, মানে কম বল প্রয়োগ করে তুমি সহজেই সেটাকে ঘোরাতে পারবে। মানে রেডিও সাউন্ড বাড়ানো কমানো কাজে ব্যবহৃত করা হবে, তার জন্যই বলা হচ্ছে চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে। মানে এইটা যদি এই নবটা যদি থাকে মানে এই কাঠের পিচবোর্ডের যে চক্রটা যদি থাকে তাহলে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করতে পারবে, বুঝতে পেরেছ? এরপর বলছে আর কোথায় কোথায় তোমরা চক্র অক্ষদণ্ডের ব্যবহার দেখেছো তা নিচে লেখো। এখানে একটা দেওয়া আছে আখ প্রেসাই যন্ত্র, এই দেখো আমি লিখে রেখেছি ট্যাপ করলে দেখতে পাওয়া যায় স্ক্রুড্রাইভার, এখানে স্ক্রুড্রাইভারের ছবি দেওয়া আছে। এই দেখো যে এটা চক্র হবে আর এটা অক্ষদণ্ড, চক্র অক্ষদণ্ডের স্ক্রুড্রাইভার হলো। ট্যাপ কলে দেখো এটা হচ্ছে তোমার চক্র হবে উপরটা আর নিচটা হচ্ছে অক্ষদণ্ড, এই যে এই বরাবর অক্ষদণ্ড, ঠিক আছে? আর কি হলো রেডিওর নব এইটাকে এই যে সাউন্ড বাড়ানো কমানোর জন্য যেটা ব্যবহার করা হচ্ছে। তাহলে চারটা উদাহরণ বলতে পারো যে আখ পেশাই যন্ত্র, ট্যাপ কল, স্ক্রুড্রাইভার আর রেডিওর নব, ঠিক আছে? এরপরে বলছে যন্ত্রের পরিচর্যা, মানে কোন কোন কাজগুলো করলে আমাদের যন্ত্র ভালো থাকবে। দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছে। তুমি প্রতিদিন স্নান করো, দাঁত মাজো, বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়, লোহার জিনিসপত্র নিয়মিত রং করা হয়, বই খাতা মলাট দেওয়া হয়। তাহলে আমাদের এই দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি এই কাজগুলো করলে এখানে লিখেছে যে এরকম নানা রকম কাজ করি নিজেকে নানা জিনিসপত্রের ক্ষয়ক্ষতি, দূষণ ইত্যাদি থেকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য। যন্ত্রেরও দরকার নিয়মিত যন্ত্র পরিচর্যা করা। এসো আলোচনা করি কি কি করলে যন্ত্র পরিচর্যা করা যায়, বুঝতে পেরেছ? মানে আমরা যে দৈনন্দিন জীবনে যে স্নান করা, দাঁত মাজা, ঘর ঘর বাড়ি পরিষ্কার রাখা এগুলো কেন করি? কারণ
নানা জিনিসপত্র ক্ষয়ক্ষতি দূষণ থেকে রক্ষা করা এটা উদ্দেশ্য। সেই রকম যন্ত্রকে আমাদের ক্ষয়ক্ষতির দূষণ থেকে রক্ষা করার জন্য যন্ত্রকে নিয়মিত পরিচর্যা করা দরকার। তো কী কী করলে যন্ত্রের পরিচর্যা হয় সেইগুলো এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যন্ত্রের যে অংশে চলমান বা ঘূর্ণায়মান, যন্ত্রের যে অংশটা চলমান বা ঘূর্ণায়মান, যদি আমি একটা সাইকেলকে ধরা হয় তো সাইকেলের দেখবে চাকাটা ঘুরছে, সাইকেলের চেনটা ঘুরছে, তো ওইগুলোকে বলা হচ্ছে এই অংশে ঘর্ষণ বেশি হয়, এর ফলে দ্রুত ক্ষয় হয়। তো সাইকেলের চাকা এবং চেন এগুলো ঘুরছে বলে এগুলো ঘর্ষণ বেশি হয় এবং এদের দ্রুত ক্ষয় হয়। এই ঘর্ষণকে কমানোর জন্য ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো হয়। তাহলে যে অংশটা ঘুরছে মানে চাকা, চেন, এই সব জায়গায় ঘর্ষণ কমানোর জন্য চাকাতে তেল বা গ্রিজ জাতীয় জিনিস লাগানো হয়, চেনেও লাগানো হয় আর চাকার যে জায়গাটা ঘুরছে সেই জায়গাটা লাগানো হয়, যাতে ওর মধ্যে ঘর্ষণটা কমে। ঠিক আছে, এরপরে বলছে 2 নাম্বার, 1 মিনিট, 2 নাম্বার বলছে লোহা তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরচে বা জং ক্ষতিগ্রস্ত হবে। দেখবে লোহার জিনিসকে যদি আমরা বাইরে ফেলে রাখি সেগুলো জলীয় বাষ্পের সংস্পর্শে এলে তাতে মরচা বা জং ধরে যায়। তো লোহার ওই যন্ত্রগুলোকে ওইগুলোকে কীভাবে মরচে ধরার হাত থেকে রক্ষা করতে পারি, ওইগুলোতে তেল রং বা সিনথেটিক এনামেল করেও লোহার মরচা বা যন্ত্রাংশ থেকে রক্ষা করা যায়, লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। কী করতে হবে, যেগুলোতে মরচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে লোহার জিনিসে সেইগুলোর উপরে তেল রং বা সিনথেটিক এনামেল করে, মানে তেল রং জাতীয় কোনো রং যদি আমরা ওই যন্ত্রগুলোর উপরে লাগিয়ে দিতে পারি তাহলে সেখানে কোনো জলীয় বাষ্পের সংস্পর্শে আসবে না এবং মরচা থেকে আমরা রক্ষা করতে পারবো। 3 নাম্বার কী বলেছে, 3 নাম্বার বলছে কাজের পর যদি যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার। কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার, এর মানে কি, আমরা যে যন্ত্রটা নিয়ে কাজ করলাম সেই যন্ত্রটাকে নিয়ে আমরা তুলে রেখে দিলে হবে না, সেই যন্ত্রটাকে আমাদের পরিষ্কার করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার, তাহলে যন্ত্র আমাদের ঠিকঠাক থাকবে। এইগুলো হলো যন্ত্রের পরিচর্যা। আরেকবার বলে দিচ্ছি যন্ত্রের পরিচর্যা কী কী। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করা হয়, যেমন প্রতিদিন স্নান করা, দাঁত মাজা, বাড়িঘর নিয়মিত করে পরিষ্কার রাখা, লোহার জিনিসপত্রকে নিয়মিত রং করা, বই খাতা মলাট দেওয়া, এই সব কাজগুলো কেন করি, কারণ নিজেদেরকে নানা জিনিসপত্র ক্ষয়ক্ষতি দূষণ ইত্যাদি রক্ষা করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই রকম যন্ত্রেরও দরকার হয় নিয়মিত যন্ত্রকে পরিচর্যা করা। তো কী কী করলে যন্ত্রের পরিচর্যা হয় সেগুলো দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে যে যন্ত্রটা চলমান বা ঘূর্ণায়মান, আমরা এখানে বলেছিলাম একটা সাইকেলকে যদি বলা হয় সাইকেলের চাকা আর চেন এটা ঘুরছে, এই ঘূর্ণায়মান অংশে ঘর্ষণ বেশি হয় ফলে দ্রুত ক্ষয় হয়, যে অংশটা ঘুরছে সবসময় সেখানে ক্ষয় হবে। তো এই ঘর্ষণ কমাতে ওখানে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত। তাহলে চাকার যে জায়গাটা ঘুরছে এখানে গ্রিজ বা তেল দিতে হবে, আর চেনটা যে জায়গায় ঘুরছে ওই জায়গাটা গ্রিজ বা তেল দেওয়া দরকার, তাতে ঘর্ষণটা কম হয়। 2 নাম্বার কী বলছে, 2 নাম্বার বলছে লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ, মানে যন্ত্রের অংশ জলীয় বাষ্প থেকে রক্ষা করা দরকার। জলীয় বাষ্প থেকে রক্ষা করলে কী হবে না, ওই অংশে মরচা পড়বে, তার জন্য জলীয় বাষ্প থেকে রক্ষা করা দরকার। এই মরচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা দরকার, তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচার হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। মানে যে অংশে লোহা দিয়ে তৈরি যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলোকে তেল রং মাখিয়ে দিলে বা সিনথেটিক এনামেল করলে সেই জায়গায় আর কোনো মরচা পড়বে না। 3 নাম্বার কী বলছে, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার। আমাদের কাজ হয়ে গেল সেই সব যন্ত্রকে তুলে রেখে দিলে হবে না, যখনই কাজ হয়ে যাবে সেই যন্ত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে মুছে তারপর রাখা দরকার, তাহলে যন্ত্র ভালো থাকবে। এই হলো তোমাদের যন্ত্রের পরিচর্যা। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, পরের দিন আমরা শুরু করব চ্যাপ্টার নাম্বার 10। 10-এ আছে তোমার জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। তো আজকের ভিডিওটা ভালো করে দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।